যদি সবার ছাদ হয় এক আকাশ, দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত। শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। বন্ধুরা, কখনো ভেবে দেখেছ, সত্যি তো, যদি কংক্রিটের দেওয়ালগুলো হঠাৎ ভেঙে যায়, তাহলে আমাদের সকলের ছাদ হয়ে উঠবে আকাশ, যেখানে থাকতেই পারে ধর্মের বিভেদ, হতেই পারে চিন্তাধারার মতান্তর, কিংবা সেই জায়গায় এসে একটাই ধর্ম সকলের। বিশেষভাবে সকলের সেই ধর্মটা হল মানবিকতার ধর্ম। আকাশ আমাদের মধ্যে অজানাকে জানার আগ্রহ তৈরি করে থাকে। অচেনাকে জানবার ইচ্ছে আরও বাড়িয়ে তোলে আকাশ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় রাতের বেলা তারায় ভরা আকাশের নিচে একবার হলেও দাঁড়িয়েছি, খুঁজে নেওয়ার চেষ্টা করেছি নিজেকে। আবার কোনো দিন ভোরবেলা সূর্যোদয় দেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ভালো থাকার, অন্যকে ভালো রাখার। ছোটবেলায় খুব কাছের প্রিয় মানুষটা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছে, তখন আমাদের বলা হতো তিনি তারা হয়ে গিয়েছেন। তখন থেকেই তারাদের সঙ্গে সখ্যতা হতে শুরু করেছে ধীরে ধীরে। যতই গ্রহ নক্ষত্রের বৈজ্ঞানিক কথা আমরা পড়ে থাকি, তারাদের সঙ্গে বন্ধুত্বটা বৈজ্ঞানিক যুক্তির অনেকটাই বাইরে। এই তারারাই আমাদের শিখিয়েছে কাল্পনিক ভাবনায় ভেসে যেতে। এই তারারাই আমাদের বুঝিয়েছে আমরা তাদের কাছেই মনের সব কথা এক নিঃশ্বাসে বলে ফেলতে পারি। এই তারাদের কাছেই আমরা পেয়েছি অসীম তৃপ্তি। আজ আকাশকে আমরা জানব আরও কাছ থেকে। বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা, আর আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞান সাংবাদিক এবং চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম স্যারের কাছ থেকেই আজ আমরা আকাশকে আরও কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগত। দূরের বন্ধু যারা আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানটি তোমরা উপভোগ করছো, যুব অনুষ্ঠান, এবং তার সাথে আরও যারা রয়েছ, যারা হয়তো যুবক নয়, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রথম থেকে শুরু করা যাক। এই যে আকাশ, এই আকাশ বলতে আমরা কি বুঝি? আমাদের সুপ্রভাত, যেটা বলছিলাম যে আমাদের এই মমতাময়ী মাটির পৃথিবীর বাইরে যে অংশটি রয়েছে, সেটাই হলো আকাশ। আমরা সকলেই জানি যে পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। এই জল ও স্থলের বাইরে যা কিছু আছে সেটাই কিন্তু আকাশ। অর্থাৎ যেটা বলি আমরা আর কি, যে বায়ুমণ্ডল এবং মহাশূন্য, এগুলো নিয়েই কিন্তু আমাদের এই আকাশটা কিন্তু তৈরি। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে আমাদের এই আকাশকে খগোলকও বলা হয়। খগোলক বলে হচ্ছে কি, বিষয়টা হচ্ছে একটা গোলাকার আমরা ধরে নিই। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর পৃষ্ঠ, মানে যেটা আমরা রয়েছে যেখানে, সে তার বাইরে একটা কাল্পনিক গোলক আমরা কিন্তু কল্পনা করা হয়, যেখানে রয়েছে সূর্য, তারা, চাঁদ, গ্রহ, নীহারিকা, নেবুলা, আরও বহু কিছু ছড়িয়ে রয়েছে আমাদের এই আকাশে। অর্থাৎ সেদিক থেকে বলতে গেলে আমাদের এই আকাশ, এটা কিন্তু একটা সীমাহীন জগৎ। এবং এই জগৎটাকেই আমরা আমাদের চারপাশে এরকম এই জগৎটা ঘিরে রয়েছে আর কি। শুধু পৃথিবী নয়, এই যা কিছু দেখো, তো আমাদের গ্রহ
বা তারা নক্ষত্র সবাই কিন্তু এই আকাশে মহাশূন্যের মধ্যে আমরা রয়ে গেছি আর কি। আমরা ভীম বেগে ছুটে চলেছি, এটাই হচ্ছে আসলে আমাদের আকাশ। তার মানে আকাশ বিশাল বড় একটা জায়গা, যেটা ধরে রাখা যায় না, বা যেটা আমাদের সীমার বাইরে চলে গিয়েছে, তাই নয় কি? একদম ঠিক। এই নিয়ে তার জন্য এই যে সীমা থেকে অসীমের পানে আমাদের কিন্তু সকলেরই যাত্রা। আচ্ছা, এই যে আকাশ দেখা বা আকাশ চেনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই, বা বিভিন্ন জায়গায় এখন এই নিয়ে অনেক ধরনের শিবির হয়ে থাকে। যদি বলি, এই আকাশ চেনার শুরুটা কবে থেকে হয়েছে? দিনের শেষে যখন রাত এলো, প্রাচীন গুহাবাসী মানুষ সেই অন্ধকারে ভীত সন্ত্রস্ত হয়েছে। আসলে এই যে সৃষ্টিলগ্নের কথা বলছি, এই সৃষ্টিলগ্নের ব্যাপারটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। একটু মানে অনেকটাই। ধরুন, এই যে বিশ্ব সৃষ্টি নিয়ে বহু ধরনের মতবাদ প্রাচীনকাল থেকেই কিন্তু চলছে। এই মতবাদগুলি আমরা যদি একটু ভালো করে নজর দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই মতবাদগুলি মানে মোটামুটিভাবে শুরুয়াত কিন্তু তোমার প্রাচীন ধর্মশাস্ত্র থেকে। যেমন ধরো, তুমি হিন্দু শাস্ত্রের কথা যদি বলো, সেখানে স্বর্গ নরকের কনসেপ্ট আছে, স্বর্গ এবং নরক। এবং আমাদের ইসলাম মতে জান্নাত জাহান্নাম। খ্রিস্টীয় বন্ধু যারা আছেন, খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা আবার বলছেন যে হেল অ্যান্ড হেভেন। তো এইরকম বিভিন্ন মতামত শোনা যায়। আমাদের ঋগ্বেদের তোমার বিশ্বমণ্ডনায় এই বিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে অনেক রকম কথা আছে কিন্তু। এবং সেই কথাগুলো যেমন বলছে, তখন কি ছিল যখন পৃথিবীর সৃষ্টি হয়নি, তখন বলছে ন সদাসীন্য সদাসিত, তখন অস্তিত্ব ছিল না, কোনো কিছুর অনস্তিত্ব ছিল না। বলে তদানীম নাসিদ্রজ ন ব্রহ্মা পরাজত, তখন ছিল না বায়ুমণ্ডল, ছিল না আকাশ। তবে কি ছিল? বলছে তমহাসি তমসা গুপ্পহম গেহ প্রকেতাং সলীলং সর্বমাইদম। শুধু ছিল অন্ধকার, আর সেই অন্ধকারে প্রচ্ছন্ন আর নিমজ্জিত ছিল আদিম কালো জল। তিনি বলছেন, একজন ছিলেন যিনি অধেয়া বাতম সধেয়া তাদেকম। একজন ছিলেন যিনি নিষ্প্রাণ, কিন্তু আপন স্বধর্মে প্রাণবন্ত। এটা বিশ্ব সৃষ্টির যে কথা, সেটা বিভিন্ন ধর্মগ্রন্থে এরকম রয়েছে। বলে একজন ছিলেন যার প্রাণও ছিল না, কিন্তু তার আপন স্বধর্ম ছিল। যে রজার পেনরোজ, স্টিফেন হকিংস, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে উল্লেখযোগ্য পদক্ষেপ রেখেছেন, তারা বলছেন যে নেচার পাওয়ার বলছেন, মানে প্রকৃতির শক্তিটাকে তারা বলছেন শক্তি ছিল। বন্ধুরা, আমরা কিন্তু কথা বলছি কোটি কোটি বছর আগের সময়ের। সেই সময় চলে গেছি আমরা। বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, বিজ্ঞানটা যেহেতু পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত, সে কারণে এর ব্যাপ্তি এবং এর গ্রহণযোগ্যতাটা অনেকটা হলেও বেশি, এবং এটাই হওয়া উচিত। বিজ্ঞান ভিত্তিক যে ভাবনাগুলো, সেগুলোই হওয়া উচিত। তো বিজ্ঞানের ভাবনায় যেটা বলছে, সেটা বলছে এই যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেগুলো সব কিছু এই স্বল্প পরিসরে, সময়ের স্বল্প পরিসরে আলোচনা করাটাও একটু অসুবিধাজনক। তবে যেটা মানে বেশিজন মানছে, সেই বিশ্ব সৃষ্টির সেই তত্ত্বটার নাম হচ্ছে, মানে বহুমান্য তত্ত্ব আর কি, বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে কোনো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু তৈরি হয়নি। যেমন ধরা যাক, যেমন বীজ থেকে কি হয়, চারা গাছ হলো, সেই চারা গাছ একদিন বড় গাছ হলো, সেই বড় গাছ থেকে আবার ফল হলো, ফুল হলো। ঠিক এই রকম ধারাবাহিকভাবে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু সৃষ্টি হয়নি। মোটামুটি হিসেব অনুসারে আজ থেকে প্রায় 13.75 বিলিয়ন বছর, অর্থাৎ এটা 1400 কোটি মানে ধরা যায় আর কি, বছর আগে, মানে আজ থেকে 1400 কোটি বছর আগে এক মহাজাগতিক বিস্ফোরণে এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়।
1929 সালে বেলজিয়ামের ধর্মপ্রচারক, মানে প্রাচীনকালে দেখেছি আমরা বহু ধর্মপ্রচারক বা ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে থেকেও তারা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিরাট অবদান রেখেছে। 1929 সালে বেলজিয়ামের ধর্মপ্রচারক, তাকে আমি জ্যোতির্বিজ্ঞানীও বলবো, আবে জর্জেস লেমার্তো, এই আবে জর্জেস লেমার্তো তিনি একটা কথা বললেন। তিনি বললেন কি, যে 1400 কোটি বছর আগে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অতি ছোট জায়গায় কেন্দ্রভূত ছিল। মানে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ড আজকে যেগুলো দেখছি, এই তারা, এই গ্রহ, এই নক্ষত্র, এই নীহারিকা, তারা কিন্তু জমে একটা ছোট জায়গার মধ্যে ছিল আর কি। সেটা বিন্দুবত হতে পারে এবং সেটা ছিল উত্তপ্ত। মানে সূর্যের যে তাপমাত্রা সেটা হচ্ছে 5772 কেলভিন। মানে কেলভিনটা কি? কেলভিনটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেডের সাথে 273.15, মানে 273 ধরা যেতে পারে। যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কেলভিন। সেই বিশ্ব সৃষ্টির সময় যে উত্তাপ তৈরি হয়েছিল মহাবিশ্বের মধ্যে, সেটা হচ্ছে 10⁻32, মানে 10কে 10 দিয়ে গুণ করে 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 32 বার গুণ করলে যে সংখ্যাটা দাঁড়ায়, অত তাপমাত্রা ছিল বিশ্ব সৃষ্টির সময়। ভয়ঙ্কর গরম। গরম বলাটা ঠিক না, মানে ওটা একটা আগুনের গোলা, সেটাও বোধহয় কম হয়ে যাবে। কারণ হচ্ছে মানে আমাদের পরমাণুর একটা অবস্থা আর কি, ওখানে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো আমরা দেখি আমাদের এই চারিদিকের যে মৌল বা যৌগের ক্ষেত্রে, এটা কিন্তু সে সময় ওই তাপমাত্রাতে তাদের কিন্তু সেই গুণাগুণগুলো বজায় থাকে না। মানে এমন একটা অবস্থা, প্লাজমা স্টেজ বলি আমরা বিজ্ঞানের ভাষায়, সেরকম একটা অবস্থার মধ্যে তারা কিন্তু থাকে। এই যে বললাম যে বিশ্ব সৃষ্টির সময় মহাজাগতিক যখন সৃষ্টি হচ্ছে আজ থেকে 1400 কোটি বছর আগে, একটু ভাবো। এবং তারপরে কি হয়, বিগ ব্যাং যখন হয়, মানে মহাজাগতিক বিস্ফোরণ হয়ে গেল, একটা বিরাট বড় বোমার মতন ফেটে গেল, তার 3 মিনিট পরে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, এই নিয়ে কিন্তু এখানে কিন্তু গল্প গাথা না, এগুলো নিয়ে প্রচুর পরীক্ষা হয়েছে, প্রচুর পর্যবেক্ষণ হয়েছে, তারপরে কিন্তু এই সিদ্ধান্তেগুলো এসছেন। পৃথিবীতে বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন, তার মধ্যে স্টিফেন হকিংস, রজার পেনরোজ, তার আগেও যেমন আমাদের নিউট্রন থেকে শুরু করে গ্যালিলিও, এই গল্পগুলো আমাদের কম বেশি অনেকেরই জানা। সেটা কমে গিয়ে মানে মহাবিস্ফোরণ হওয়ার 3 মিনিটের পরে এটা 10⁹9 কেলভিন, সেটাও কিন্তু বিরাট বড় একটা সংখ্যা। তারপরে কি হয়, এই গোলকটা ফেটে যায়, অতি ঘন গোলকটা, এবং টুকরো টুকরো হয়ে এই মহাশূন্যে ছড়িয়ে পড়ে। যার ফলে এই যে এইসব আমাদের গ্রহ, তারকা, নীহারিকা, নেবুলা, আরও বহু কিছু তৈরি হয়ে যায়। এবং এর ফলে যখন সেটা বিস্ফোরণ ঘটে, তারপর থেকে এই যে যাদের কথা বললাম, আমাদের সৌরজগৎ, আমাদের পৃথিবী বা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এই যে যারা যারা রয়েছেন আর কি বিশ্ব ব্রহ্মাণ্ডে, তারা কিন্তু প্রত্যেকে একে অপরের থেকে ভিনবেগে কিন্তু ছুটে চলেছে, আজও ছুটে চলেছে। 460 কোটি বছর আগে আমাদের এই সৌরজগৎ তৈরি হয়, মানে সূর্য এবং তার সংসার, এই যে বুধ, শুক্র, তারপর আমাদের এই পৃথিবী, মঙ্গল, এগুলো তো আমরা অনেকেই জেনে ফেলেছি আর কি, যে আজ থেকে মোটামুটিভাবে 250 কোটি বছর আগে প্রাণের উদ্ভব হয়। তারপরে প্রাণের বিবর্তন, এগুলো আমরা অনেকটা জেনে ফেলেছি পাঠ্য বই থেকে, কীভাবে এককোষী প্রাণী থেকে অ্যামিবা, তারপরে হচ্ছে মানে আমাদের পরিফেরা, সিলেন্টারেটা, প্লাটিহেলমিনথেস, একাইনোডার্মেটা, এইভাবে করতে করতে আমরা সব পৃথিবীর বুকে আসতে থাকি। তারপরে একসময় ম্যামিলিয়া, মানে স্তন্যপায়ী প্রাণী আসে, তার আগে পাখি আসে, মাছ আসে, তারপরে সেই স্তন্যপায়ী প্রাণী থেকে আমরা বিবর্তিত হয়ে সেটা বানরের বা ওই ধরনের প্রাণীদের কাছ জীবনের মধ্যে দিয়ে গিয়ে আজকের এই আমরা এখন দুপে মানুষ হয়েছি। আমরা এই বিভিন্ন জায়গায় আমাদের সব কিছু আলোচনা, সভ্যতা, নগরায়ন, আমাদের এই আকাশবাণী স্টুডিও, এরকম সব কিছু নিয়েই কিন্তু চলছে মানুষের জয়যাত্রা আর কি।
বেশ ভালো লাগছে স্যার আপনার সঙ্গে কথা বলে। পৃথিবীর বিভিন্ন দেশে এই আকাশ চেনার বিষয়টি কেমন খুব জানতে ইচ্ছে করছে। যেই যে পৃথিবীতে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলিতে এই যে আকাশ দেখা বা স্কাই ওয়াচিংয়ের এই বিষয়টা ঠিক কেমন করে হয় আর কি। আকাশ দেখার বিষয়টি দেশ ও স্থান ভেদে, মানে বিভিন্ন দেশে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। পৃথিবীর একটা আহ্নিক গতি আমরা জানি, যার ফলে আমাদের দিন রাত্রি হয়। একটা বার্ষিক গতি রয়েছে, যার জন্য ঋতু পরিবর্তন হয়। এই গতির ফলে, আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে রাতের আকাশও পরিবর্তিত হতে থাকে। আসলে যেটা বলছিলাম আগেই, যে বিশ্বব্রহ্মাণ্ডে সবাই তো গতিশীল, কেউ তো কোথাও আর দাঁড়িয়ে নেই, সবাই ভীম বেগে ছুটছে। আমাদের অবস্থানটা স্বাভাবিকভাবেই সবসময় কিন্তু আপেক্ষিক অবস্থান, বা যেটাকে আমরা বলি রিলেটিভ পজিশন। তো এই যে বিষয়টা কিন্তু আকাশের ক্ষেত্রেও রয়েছে আর কি। এবং যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডে আমরা সবাই গতিশীল, সবাই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি, সেই জন্য এখানে কিন্তু এই আকাশ দেখার ক্ষেত্রে তুমি যেটা বলছিলে পৃথিবীর বিভিন্ন দেশে কেমন হয় আর কি, সেখানে কিন্তু বিভিন্ন রকম বিষয়গুলো কিন্তু জড়িয়ে আছে। এই যে পারস্পরিক গতিশীলতা, এটা বিষয়টা একটু মানে মাথা খাটিয়ে বুঝতে হবে, যে এইগুলো দেখার জন্য, যেহেতু আকাশটা ঘুরে ঘুরে যাচ্ছে, এক জায়গায় স্থির নয়, আমরা পৃথিবী দুইভাবে ঘুরছে, একটা হচ্ছে তার আহ্নিক গতি নিজের কেন্দ্রের চারিদিকে ঘুরছে, আরেকভাবে ঘুরছে সেটাও ঘুরছে, আবার তার সাথে সাথে সূর্যের চারপাশে ঘুরছে, চাঁদ যেরকম আবার পৃথিবীর চারপাশে ঘুরছে। তো এরকম বিভিন্ন রকমের গতি বা তার আপেক্ষিকতা মহাকাশে কিন্তু ছড়িয়ে আছে। তো এই কারণে আমরা যারা ধরো খালি চোখে আকাশ দেখি, বা যারা বিশেষত দূরবীন দিয়ে আকাশ দেখি, দূরবীন দিয়ে আকাশ দেখার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, আমাদের কিন্তু দূরবীনটা কিসের উপর রয়েছে, মানে কোন স্ট্যান্ডের উপরে রয়েছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে অল্ট্রাজিমুথ মাউন্ট এবং ইকুটোরিয়াল মাউন্ট, এই দুই ধরনের মাউন্ট, মানে যে স্ট্যান্ডের পরে দূরবীনটা বসানো হয়, সেখানে কিন্তু এই দুই ধরনের স্ট্যান্ড প্রচলিত। আচ্ছা। তো অল্ট্রাজিমুথ মাউন্টে কি হয়, এটা যেমন আমরা বন্দুক দিয়ে কোনো দিকে তাক করলাম, সেটা দূরবীনটাকে সেই গ্রহের দিকে তাক করলাম, আমি দেখলাম। এটা মোটামুটি সহজ ব্যাপার, মানে দূরবীনে যেভাবে বন্দুকে যেভাবে তাক করি, বা কোনো তীরন্দাজ যেভাবে তার লক্ষ্যবস্তুর দিকে তাক করে, সেইভাবে আমরা দূরবীনটাকে আমরা সেই গ্রহ বা নক্ষত্রের দিকে তাক করলাম, বোঝা গেল। আবার কি হয়, আমাদের মানে তোমার ইকুটোরিয়াল মাউন্ট যেটা বলা হয়, মানে নিরক্ষীয় অবস্থান, সেখানে আমরা কি করি, দূরবীনটাকে একটা বিশেষ মাউন্টের উপরে, মানে একটা বিশেষ স্ট্যান্ডের পরে রাখা হয়। এবং এই স্ট্যান্ডের বৈশিষ্ট্যটা হলো, আকাশ যেভাবে ঘুরবে কৌণিক বেগে, এটাকে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বলা হয় আমাদের, তো তার সাথে সাথে আমার দূরবীনটাও তাল দিয়ে ঘুরবে। তো অনেক ক্ষেত্রে কী করা হয়, যান্ত্রিক ব্যবস্থাও থাকে, একটু হাতে একটা ছোট প্যাডেলের মতন ঘোরালে দূরবীনটা আস্তে আস্তে ঘুরতে থাকে। অনেক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মোটরের ব্যবস্থাও থাকে। তো এর ফলে কি হয়, ধরো সবচেয়ে বড় মুশকিলটা কি হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা যখন ধরো আকাশের কোনো একটা গ্রহ বা নক্ষত্রকে আমরা যখন এক নাগাড়ে দেখছি, তখন যে বিষয়টা কি হয়, আমাদের গ্রহ বা নক্ষত্রটা সেটা তো আকাশের গায়ে স্থির নয়, সে তো ঘুরে চলেছে। তো সেই কারণে আমরা তখন কি করি, আমাদের দূরবীনটা ইকুয়েটোরিয়াল মাউন্টে যখন আমরা বসাই, তখন সেই দূরবীনটাও সেই গ্রহ বা সেই নক্ষত্রের তালে তালে কিন্তু ঘুরতে থাকবে। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, বা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তরা, বিশ্ব ভরা প্রাণ। বিভিন্নভাবে কবি সাহিত্যিকেরা আকাশকে নানানভাবে ব্যাখ্যা করেছেন। আকাশের জন্য মনে হয় তাদের কাছে একটা আলাদা কোণা তৈরি হয়েছিল, কি মনে করেন? স্বাভাবিকভাবেই
কারণ মানুষের সৃষ্টিলগ্ন থেকেই মানুষ তাকিয়েছে আকাশের দিকে। আকাশ আমাদের মনকে, শিল্প সত্তাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। যেমন ধরা যাক, আমাদের কাজী নজরুল তার প্রিয়তমাকে আপন হওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের জুল। কবি আরও বলছেন যে জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। আহা, আসলে আকাশ তো সীমাহীন, বন্ধনহীন, আর আমরা সবাই ছোট ছোট সীমানায়, ছোট ছোট প্রাচীরে আবদ্ধ। সে প্রাচীর কখনো ধর্ম জাতপাত নিয়ে, কখনো ধনী দরিদ্র নিয়ে, কখনো জ্ঞানী পণ্ডিত আর মূর্খের বেড়াজালে আমরা সবাই কিছু না কিছু বাধা সীমানার মধ্যে আটকে থাকি। আকাশ আমাদের সীমাহীন হতে শেখায়, বন্ধন থেকে মুক্ত হতে শেখায়। কবিগুরুর কথায়, আলোর সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলে, শুভ্রে এবং নীলে। তীর্থ আমার জেনেছি সেইখানে, অতল নীরবতার মাঝে অবগাহন স্নানে। আসলে এই যে বিষয়টা আর কি, যে আকাশের সাথে মানব মনের, এটাও একটা বিরাট বড় বিষয়। বিশ্ব সাহিত্যের বিভিন্ন জায়গায় আকাশ বিভিন্নভাবে এসেছে। তো আমরা মূলত আজকের আলোচনাটা আমরা বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখব। বাংলা সাহিত্য বলতে যিনি আমাদের মন, মনন ও মানসিকতায় ঢুকে পড়েন, কবিগুরু, তিনি বলছেন, আকাশ আর ঝড়ে আমার মনে সব হারানো ছুটি মূর্তি গড়ে, তাই তো খবর পাই শান্তি সেও মুক্তি, আবার অশান্তিতেও তাই। যদিও ইচ্ছে করছে আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সময় আমাদের হাতে একদম নেই। স্যার, একদম শেষে এসে আপনার কাছে জানতে চাইব, বর্তমান যুব সমাজকে আকাশ দেখার ক্ষেত্রে আপনি কি বলবেন? সুপ্রভা, তুমি একটা সুন্দর প্রশ্ন করেছ যে বর্তমান যুব সমাজ আকাশ কেন দেখতে যাবে বা আকাশ কেন দেখবে? আকাশ না দেখলে কি আসে যায়, কি বয়ে যায়? আকাশ আমরা কেন দেখব, এই যে প্রশ্নটা, আমি একটা কবি সুনীলমল বসুর সবার আমি ছাত্র কবিতাটা অনেকেই জেনে ফেলেছ। কবি বলছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কবি আবার বলেন, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মধুর মধুর কথা বলতে। অর্থাৎ আমাদের মাথার পরে এই যে অনন্ত আকাশ রয়েছে, এই আকাশ কখনো সুনীল, কখনো অন্ধকার, কখনো সাদা মেঘের ভেলা। এই আকাশ আমাদের মনকে উদার করে। আমরা যখন বুঝি এই 460 কোটি বছর আগে, আমরা যখন বুঝি প্রায় 460 কোটি বছর আগে আমাদের এই সৌরজগৎ তৈরি হয়, সেদিক থেকে আমাদের এই মানব জীবন, কারো বা 60, কারো 70, কারো 80, কেউ বা সেঞ্চুরি করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের নিরিখে এটা কিন্তু খুবই সামান্য, মাত্র কয়েক সেকেন্ড। আকাশ ঘিরে এই ভাবনা, এই অনুভূতি যদি আমাদের মনে জাগরিত হয়, তাহলে আমাদের মনের মধ্যে লোভ, লালসা, ঈর্ষা অনেকটাই কিন্তু কমে যাবে। তোমরা যারা যুবক রয়েছ, তোমরা আত্মনির্ভর হতে পারবে। তোমাদের
তোমরা এগিয়ে যাবে শুভ কর্মপথে দৃঢ় পদক্ষেপে। তোমরাও কবিগুরুর মতো বলতে পারবে, আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। মানে আমাদের এই যে আকাশ, এটা হলো একটা আলটিমেট আর্ট গ্যালারি। বহু কিছু আঁকা আছে যেটা আমাদের মাথার উপরে রয়েছে। আকাশ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অন্যরকম হয়। সান্দ্রে সিসনো রোস, তিনি আমেরিকান লেখিকা, তিনি বলছেন, স্কাই ক্যান কিপ ইউর সেফ, স্কাই ক্যান কিপ ইউর সেফ হোয়েন ইউ আর স্যাড। আপনার মন যখন ভারাক্রান্ত, বেদনা ভরাতুর, তখন আকাশ আপনাকে নিরাপদে শান্তি দিতে পারে। ইউএস মেরিন মানে তোমরা জানো, এটা একটা পৃথিবীর সেরা কমান্ডোরা এই বাহিনীতে থাকে। টিএফ হজ সেই ইউএস মেরিনের একজন, তিনি কর্মী ছিলেন, কমান্ডো ছিল, এবং পরবর্তীকালে তিনি লেখালেখিও শুরু করেন। তিনি একটা সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, একটু ছন্দ করে বলি, আমার সীমা অনেকটা কম, আমার সীমা অনেকটা কম, সুপ্রভা তোমারটাও তাই, তবে মাথার উপর আকাশ আছে, তার তো সীমা নাই। আজ মানুষের মধ্যে উদারতার বড় অভাব। আমরা যে যার মন কুটুরিতে বন্দী, ব্যক্তি স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত পাটিগণিতের লাভ লোকসানে আমরা কিন্তু সবাই ব্যস্ত। যার ফলে আমরা এক মানুষের সাথে আরেক মানুষের, এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর সেই অর্থে বন্ধুত্ব গড়ে উঠছে না। যুবক যুবতীদের মধ্যে দেখা যাচ্ছে ঈর্ষা, হতাশা, ক্রোধ। এগুলোকে কাটিয়ে উঠতে গেলে আকাশ চেনা খুবই প্রয়োজন। কবিগুরুর কথায়, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। একদম তাই। সেই যে প্রথমেই বলেছিলাম, সবার ছাদ হয় এক আকাশ। আমরা কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যুক্ত। নীল আকাশ বলে উদার হও, সাদা মেঘ বলে ভেসে বেড়াও, মনের কালিমা সব মুছে ফেলো, নিঃস্বার্থ হয়ে সেবা করো। এটাই হওয়া উচিত আমাদের জীবনের ব্রত। এই শিক্ষাই দেয় আকাশ। বন্ধুরা, সময় আর হাতে একদম নেই। স্যার, ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আমিও আকাশবাণীকেও ধন্যবাদ জানাই, আর বেশি করে ধন্যবাদ জানাই আমার দূরের বন্ধুদের, যারা আমাদের এই আজকের সন্ধ্যায় যুব অনুষ্ঠান শুনছেন, আমাদের সাথে থাকছেন। শেষ করছি আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সঙ্গে আবার কথা হবে অন্য কোনো পর্বে। শেষ করছি আকাশ কথা।